নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায় রচিত গল্প আর একবার। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী প্রফুল্ল রায় রচিত আর একবার। এই 17 তলা হাই রাইজ বিল্ডিংটার টপ ফ্লোরে সুশোভনের ফ্ল্যাট। এখানে যে কোনো জানলায় দাঁড়ালে বিশাল আকাশ চোখে পড়ে। কলকাতার মাথার ওপরে যে এত বড় একটা আকাশ ছড়িয়ে আছে, এখানে না এলে টের পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ আগেই সকাল হয়েছে। শীতের মায়াবী রোদে মেঘশূন্য আকাশটাকে অলৌকিক বলে মনে হচ্ছে। কটা শঙ্খচিল অনেক উঁচুতে আকাশের নীলের কাছাকাছি ডানা মেলে অলস ভঙ্গিতে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সব মিলিয়ে কোনো জাপানি চিত্রকরের আঁকা একটা ছবি যেন। বেডরুমে সিঙ্গল বেড খাটে হেলান দিয়ে দূর মনস্কের মতো আকাশের দিকে তাকিয়ে আছে সুশোভন। হাতের কাছে একটা টিপয় টেবিলে সাজানো রয়েছে। আজকের মর্নিং এডিশনের সবগুলো খবরের কাগজ, অ্যাস্ট্রে, সিগারেটের প্যাকেট, লাইটার আর এক কাপ চাও রয়েছে। কুক্কাম বেয়ারা সতীশ খবরের কাগজ দিয়ে গেছে, কিন্তু একটা কাগজেরও ভাঁজ খুলে এখনো পর্যন্ত দেখেনি সুশোভন। মেটালের অ্যাস্ট্রেটা ঝকঝকে পরিষ্কার, পোড়া সিগারেটের টুকরো বা ছাই কিছুই তাতে নেই। এমনকি সতীশ যেভাবে চা দিয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। কাপে একটা চুমুকও দেয়নি সুশোভন। চা জুড়িয়ে জল হয়ে গেছে। কদিন ধরে এভাবেই তার সকালটা কাটছে। অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে চোখ নামায় সুশোভন। একটানা একভাবে বসে থাকার কারণে কোমরে খিঁচ ধরার মতো একটু একটু ব্যথা লাগছে। অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হচ্ছে না। রক্ত চলাচল স্বাভাবিক করতে হাত পা টান টান করে বাঁদিকে সামান্য কাত হলো সুশোভন। আর তখনই ওধারের বেডরুমে মনিকাকে দেখতে পেল। তার আর মনিকার শোবার ঘরের মাঝখানে যে দরজাটা রয়েছে সেটা আধা আধি খোলা। সুশোভন দেখল মনিকা তারই মতো সিঙ্গেল বেড খাটে হেলান দিয়ে আকাশ দেখছে। তার পাশের টিপয় টেবিলেও চা জুড়িয়ে ওপরে সর পড়ে গেছে। মাসখানেক ধরে রোজ সকালে সুশোভন এবং মনিকার ঘরে এই একই দৃশ্য চোখে পড়ে। সপ্তাহের অন্য সব দিন অবশ্য এভাবে সুশোভনকে বেশিক্ষণ বসে থাকতে হয় না। কাঁটায় কাঁটায় 9:30 অফিসের গাড়ি এসে যায়। তার আগে শেভ করে স্নান এবং ব্রেকফাস্ট চুকিয়ে রেডি হয়ে থাকতে হয়। আর লাঞ্চের সময় সে ফ্ল্যাটে ফেরে না, ওটা অফিসেই সেরে নেয়। কিন্তু আজ রবিবার। সপ্তাহের কাজের দিনগুলো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গেলেও ছুটির দিন নিয়েই হয় যত সমস্যা। সময় আর কাটতেই চায় না তখন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে অপরিচিত যাত্রীদের মতো পাশাপাশি ঘরে তারা চুপচাপ বসে থাকে। অবশ্য এরকম অস্বাভাবিক গুমোট আবহাওয়া বেশি দিন থাকবে না। এ সপ্তাহেই যে কোনো সময় এলাহাবাদ থেকে মনিকার দাদা অমলের আসার কথা আছে। সে তার বোনকে নিয়ে যেতে আসছে। আর মনিকা সেই যে চলে যাবে, তার আর ফেরার সম্ভাবনা নেই। সেটাই হবে সুশোভনের জীবন থেকে তার চিরবিদায়। তারপর আনুষ্ঠানিকভাবে কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য দরখাস্ত হবে। ঝগড়াঝাঁটি, হইচই বা পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ি নয়, শান্তিপূর্ণভাবেই শেষ হয়ে যাবে তাদের দুজনের 4 বছরের ক্ষণস্থায়ী দাম্পত্য জীবন। অথচ সুশোভন এবং মনিকা দুজনেই ভদ্র, শিক্ষিত। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চমৎকার। তবুও তাদের মধ্যে বনিবনা বা অ্যাডজাস্টমেন্ট ঘটেনি। অমিলের কারণ বা বীজটি রয়েছে তাদের চরিত্রের মধ্যে। মনিকা খুবই শান্ত, স্বল্পভাষী এবং ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে। সে কথা বললে 10 ফুট দূরের লোক শুনতে পায় না। জোরে টিভি বা রেডিও চালায় না সে। চলাফেরার সময় এত আস্তে পা ফেলে যে শব্দই হয় না। চা খায় আলতো চুমুকে,
নিঃশব্দে। বিয়ের পর এই 4টে বছর বাদ দিলে আজন্ম এলাহাবাদেই কেটেছে মনিকার। কলকাতার বাইরে বাইরে নানা প্রভিন্সের নানা জাতের মানুষের কসমোপলিটান পরিবেশে বড় হয়ে উঠলেও সে রীতিমতো রক্ষণশীল ধরনের মেয়ে। তাদের বাড়ির আবহাওয়াতেও এই রক্ষণশীলতার ব্যাপারটা রয়েছে। তার মা বাবা বা ভাই বোনের কেউই পুরনো ধাঁচের পারিবারিক কাঠামো ভেঙে বৈপ্লবিক কিছু ঘটাবার কথা ভাবতেও পারে না। তার বাপের বাড়িতে মদ ঢোকে না, ড্রিঙ্ক করাটা সেখানে ট্যাবু। 19 শতকের সুখী যৌথ পরিবার যেভাবে চলত সেই চালেই তাদের বাড়ি চলছে। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো ছাড়া সেখানে বিশেষ কোনো পরিবর্তনের ছাপ পড়েনি। কিন্তু সুশোভনদের ফ্যামিলি একেবারে উল্টো। হইচই, পার্টি, ড্রিঙ্ক, ওয়েস্টার্ন পপ মিউজিক, কেরিয়ারের জন্য যতদূর দরকার নামা সেসব নিয়ে তারা মেতে আছে। জয়েন্ট ফ্যামিলিতে তাদের আস্থা নেই। ছেলেরা চাকরি বাকরিতে ঢুকবার সঙ্গে সঙ্গেই সুশোভনের বাবা তাদের আলাদা করে দিয়েছেন। নিজের নিজের সংসার বুঝে নাও এবং সুখে থাকো। অন্যের দায় বা সাহায্য কিছুই নেবার প্রয়োজন নেই, এতে সম্পর্ক ভালো থাকবে। মোটামুটি এটাই হলো তাদের জীবন দর্শন এবং ছেলেদের প্রতি অমূল্য উপদেশ। এই ফ্যামিলির ছেলে হবার পরে উত্তরাধিকার সূত্রে পারিবারিক ট্র্যাডিশনের সবকিছুই পেয়েছে সুশোভন। সে একটা নামকরা অ্যাড কোম্পানির টপ এক্সিকিউটিভ। বড় বড় ফার্মের হয়ে তারা বিজ্ঞাপনের পরিকল্পনা তো করেই, তাছাড়া প্রচুর অ্যাড ফিল্মও তাদেরকে তুলতে হয়। আজকাল অগুন্তি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি গজিয়ে উঠেছে। কম্পিটিশন প্রচণ্ড। বড় বড় ক্লায়েন্টদের হাতে রাখতে হলে প্রায়ই পার্টি দিতে হয়। শুধু হোটেল বা বারে নয়, বাড়িতে ডেকেও মাঝে মাঝে ড্রিঙ্কের আসর বসাতে হয়। এমনকি বড় কোম্পানি ধরে রাখতে হলে অনেক সময় জায়গা মতো টাকা পয়সাও দিতে হয়। কারো কারো যুবতী সুন্দরী মেয়ে সম্পর্কে দুর্বলতা রয়েছে, কাজেই দরকার মতো তারও ব্যবস্থা করতে হয়। যে ছেলে মেয়েদের নিয়ে অ্যাড ফিল্ম তোলা হয় তারা তো প্রায়ই সুশোভনদের ফ্ল্যাটে এসে হানা দেয়। যতক্ষণ তারা থাকে চড়া সুরের ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে হুল্লোড় চলে। জীবন সম্পর্কে ধ্যান ধারণা, রুচি, কালচার কোনো কিছুতেই সুশোভন আর মনিকার মধ্যে তাই একটুকুও মিল নেই। তবু তাদের বিয়েটা হয়ে গিয়েছিল। প্রেমের বিয়ে নয়, দুপক্ষরই এক আত্মীয়ের যোগাযোগ ঘটিয়ে দিয়েছিল। বিয়ের পর কলকাতায় এসে 2-4 দিন কাটাতে না কাটাতেই চমকে উঠেছিল মনিকা। সুশোভনের বন্ধু বান্ধব বা বড় বড় কোম্পানির এক্সিকিউটিভ এবং তাদের স্ত্রীরা প্রায়ই আসত। সতীশ হুইস্কি টুইস্কি বার করে দিত। যে মহিলারা আসত তারাও পাঁড় মাতাল। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও রাম কি হুইস্কি খেত। এমন দৃশ্য আগে আর কখনো দেখেনি মনিকা। সে শিউরে উঠত। অন্য একটা ঘরে ঢুকে দম বন্ধ করে সিটিয়ে বসে থাকত। সুশোভন এসে ডাকাডাকি করত, কি হলো, ওরা তোমার জন্য ওয়েট করছেন, এসো। মনিকা জানাতো মদের আসরে সে যাবে না। কাকুতি মিনতি করেও ফল কিছুই হতো না। সুশোভন বলতো, ওরা কি ভাবছেন বলতো? মনিকা বলতো, যা খুশি ভাবুক, বাড়িতে বার্না বসালেই কি হয় না? সুশোভন কৈফিয়তের ভঙ্গিতে বলতো, কি করব বলো, দিস ইজ আ পার্ট অফ মাই জব। আমার কেরিয়ার, আমার ফিউচারের সঙ্গে জড়িয়ে আছে। প্লিজ এসো, ফর মাই সেক। প্রথম প্রথম কিছুতেই মদের আসরে যেত না মনিকা। পরে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা অ্যাডজাস্ট করে নিয়েছিল। সুশোভনের বন্ধু বান্ধব এবং তাদের স্ত্রীরা এলে সে ওদের সামনে যেত ঠিকই, তবে হুইস্কির ছোঁয়া বাঁচিয়ে বাঁচিয়ে চলত। অবশ্য সঙ্গ দেবার জন্য হাতে একটা সফট ড্রিঙ্কের গ্লাস রাখত। সুশোভনের বন্ধুরা মজা করে বলতো, একটু হুইস্কি টেস্ট করুন ম্যাডাম। পুরাকালের ঋষি টিষিরাও সোমরস পান করতেন, জিনিসটা খুব অস্পৃশ্য কিছু নয়। তবু মনিকা উত্তর দিত না। বন্ধুরা আবার বলতো, আফটার ডেথ যখন ওপারে যাবেন তখন ব্রহ্মা বিষ্ণুরা এক্সপ্লানেশন চাইবে। মা জননী, ওয়ার্ল্ডে যে তোমাকে পাঠালাম, হুইস্কিটা টেস্ট করে এসেছো তো? তখন কি উত্তর দেবেন? মানব জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না ম্যাডাম। সবাই হো হো করে হেসে উঠত। মনিকা তখনও চুপ। বন্ধুদের স্ত্রীরা বলতো, তোমার মতো পিউরিটান মেয়ে লাইফে দেখিনি। ড্রিঙ্ক করলে ক্যারেক্টার নষ্ট হয় না ম্যাডাম। এসব কথারও উত্তর দেবার দরকার মনে করত না মনিকা। মনের দিক থেকে সায় না থাকলেও
দাম্পত্য জীবনের খাতিরে দাঁতে দাঁত চেপে এসব মেনে নিতে হতো তাকে। তবে কম বয়সের ছেলে মেয়েদের লেভেলে নেমে তাদের সঙ্গে সমান তালে সুশোভন যখন হুল্লোড় করত, তখন অসহ্য লাগত। ভেতরে ভেতরে বারুদ একটু একটু করে জমছিলই, কিন্তু বিস্ফোরণটা ঘটল 1.5-2 বছর আগে। মনিকা যেদিন জানতে পারল কাজ টাজ বাগাবার জন্য সুশোভন কাউকে ঘুষ দেয়, কাউকে কাউকে সঙ্গ দেবার জন্য সুন্দরী যুবতী জোগাড় করে, তখন তার মাথায় আগুন ধরে গিয়েছিল। যা কখনো সে করে না, যা তার স্বভাবের বাইরে, ঠিক তাই করে বসল। উত্তেজিত মুখে চিৎকার করে একদিন বলে উঠল, তুমি ঘুষ দাও? স্থির চোখে অনেকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থেকে সুশোভন বলেছিল, ঘুষ না, ঘুষ না, গিফট। একই বস্তু। আর ওই মেয়েদের ব্যাপারটা? নাথিং নাথিং। টোকা দিয়ে গা থেকে পোকা ঝাড়ার মতো ভঙ্গি করে বলেছিল সুশোভন। দাঁতে দাঁত চেপে মনিকা বলেছিল, নাথিং বলে উড়িয়ে দিলে চলবে না। কান ছাকিয়ে 2 হাত উল্টে সুশোভন হালকা গলায় বলেছিল, এ নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, খুব সিম্পল ব্যাপার। কেউ কেউ মেয়েদের কোম্পানি পছন্দ করে, এই একটু গল্প টল্প করতে চায়, জাস্ট এ টেন্ডার ফেমিনিন টাচ। সোজাসুজি সুশোভনের চোখের দিকে তাকিয়ে মনিকা চাপা অথচ কঠিন গলায় বলেছিল, এসব তোমাকে ছাড়তে হবে। হাসির একটা পলকা ভঙ্গি করে সুশোভন উত্তর দিয়েছিল, কি যে বলো, তার কোনো মানে হয় না। নিশ্চয়ই হয়। আমি চাই না আমার স্বামী কেরিয়ারের জন্য এত নিচে নামুক। নিচে নামানামির কি আছে? দিস ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। এ ধরনের লাইফের তো কোনো দরকার নেই। তোমার সম্পর্কে আমার শ্রদ্ধা নষ্ট হতে দিও না। মনিকার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যাতে সুশোভন চমকে উঠেছিল। বলেছিল, একটা তুচ্ছ বাজে ব্যাপার দেখছি তোমার মাথায় ফিক্সেশনের মতো আটকে গেছে। আজকালকার র্যাট রেসে টিকে থাকতে হলে, জীবনে ওপরে উঠতে হলে মানুষকে অনেক কিছু করতে হয়। খুব বেশি রাইজ আর অনেক টাকার কি দরকার আছে? ভদ্রভাবে চলে গেলেই হয় না? মনিকা জবাব দিয়েছিল। সুশোভন বোঝাতে চেষ্টা করেছিল, তার বন্ধু বান্ধবরা টাকা পয়সার জন্য, প্রমোশনের জন্য কত কি করে বেড়াচ্ছে, আর তাদের স্ত্রীরা এই নিয়ে মনিকার মতো খিটিরমিটির তো করেই না, বরং রীতিমতো উৎসাহই দেয়। আর মনিকা উত্তর দিয়েছিল, তোমার দুর্ভাগ্য, আমি তোমার বন্ধু স্ত্রীদের মতো উপযুক্ত সহধর্মিণী হতে পারিনি। এবার মাথার ভেতরটা গরম হয়ে যায় সুশোভনের। উত্তরে বলে, দেখো, মস্তিষ্কে 19th সেঞ্চুরির কিছু ভ্যালুস ঢুকিয়ে বসে আছো তো? ওসব আজকাল একেবারে অচল, টোটালি মিনিংলেস। তোমার বাপু কোনো সাধু ফাদু টাইপের লোককে বিয়ে করা উচিত ছিল। আমি তোমার লাইফে মিসফিট। হিতাহিত জ্ঞানশূন্যের মতো মনিকা তৎক্ষণাৎ বলেছিল, বোধহয় তাই এই বিয়েটা তোমার আমার কারো পক্ষে ভালো হয়নি। এরপর আর কিছু বলার ছিল না সুশোভনের। স্তব্ধ বিস্ময়ে বিমূঢ়ের মতো সে তাকিয়েছিল। ক্রমশ যত দিন গেছে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, মমতা প্রায় কিছুই ছিল না বললে চলে। রাত্রিরে এক ঘরে তারা থাকতো না, তাদের বিছানাও আলাদা হয়ে গেল। কথাবার্তা একরকম বন্ধ। সুশোভন ফ্ল্যাটে থাকলে পাশাপাশি 2 ঘরে তারা চুপচাপ বসে থাকে। ইদানিং বেশ কিছুদিন বন্ধুবান্ধবদের বাড়িতে আর ডাকে না সে। ওদের কারো কিছু দরকার হলে সতীশকে দিয়ে বলায়। সমস্ত ফ্ল্যাট জুড়ে এখন দম বন্ধ করা আবহাওয়া। তবে মন এবং স্নায়ুর ওপর এরকম মারাত্মক চাপ নিয়ে জীবন কাটানো অসম্ভব। এর মধ্যে একদিন মনিকা সোজা তার ঘরে এসে বলেছে, তোমার সঙ্গে একটা কথা আছে। প্রায় 1.5 মাস পর সুশোভনের ঘরে এসেছিল মনিকা। রীতিমতো অবাকই হয়ে গিয়েছিল সুশোভন। আমরা যেখানে এসে পৌঁছেছি তাতে নিশ্চয়ই তোমার খুব অসুবিধে হচ্ছে। আমার কথা থাক, অসুবিধে বোধহয় তোমারই বেশি। তা কি করতে চাও তুমি? এলাহাবাদ যেতে চাই। দাদাকে চিঠি লিখেছি, কয়েকদিনের ভেতরই আমাকে নিতে আসবে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল সুশোভন, তারপর বলেছিল, একেবারে নিয়ে যাবার জন্য চিঠি লিখে ফেললে? তারপর একটু থেমে বলেছিল, ঠিক আছে। তারপর থেকে শুধু সেই অমলের জন্য অপেক্ষা করে থাকা।
আজ কাল পরশু যে কোনো দিন সে এসে পড়তে পারে। সুশোভনের বুঝতে অসুবিধে হয়নি অমলের সঙ্গে সেই যে মনিকা চলে যাবে আর কোনো দিনই ফিরবে না। কতক্ষণ আধখোলা দরজার ফাঁক দিয়ে মনিকার দিকে তাকিয়েছিল খেয়াল নেই সুশোভনের। আচমকা কলিং বেলটা বেজে উঠল। আজকাল তাদের ফ্ল্যাটে বিশেষ কেউ আসে না। বন্ধুবান্ধব, অফিসের কলিগ, অ্যাড ফিল্মের মডেলরা কেউ না। মনিকার সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছেছে মোটামুটি সবাই তারা জেনে গেছে। তাই পারতপক্ষে এধার আর কেউ মারায় না। একটা অস্বস্তিকর আবহাওয়ার ভেতরে গিয়ে কি লাভ? সুশোভন প্রথমটা ভেবেছিল জমাদার বাথরুম সাফ করতে এসেছে, কিংবা ছেলেটা মিল্ক বুথ থেকে দুধ এনে দেয়, সেও হতে পারে। সে যেই আসুক, বিশেষ কৌতূহল নেই সুশোভনের। ওরা এলে সতীশ দুধ নিয়ে ফ্রিজে রেখে দেবে বা বাথরুম পরিষ্কার করাবে। কাজকর্মে লোকটা দারুণ চৌখস। একটু পরেই দরজা খোলার আওয়াজ কানে এলো। পরক্ষণে ফ্ল্যাট কাঁপানো চিৎকার, কিরে চাঁদু, কোথায় তুই? গলার আওয়াজেই টের পাওয়া গেল পরিমল। গলার স্বর নিচু পর্দায় নামিয়ে কথা বলতে পারে না সে। কলেজে সুশোভনের সঙ্গেই পড়ত। পরে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি নিয়ে চাকরি জোগাড় করে কবছর আগে মিডল ইস্টে চলে গিয়েছিল। ওখানে তাদের কোম্পানি কি একটা প্ল্যান্ট বসাচ্ছে। সেখানে পরিমল টপ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ব্যস্তভাবে খাট থেকে নেমে বাইরে আসতেই সুশোভনের চোখে পড়ে লিভিং কাম ড্রয়িং রুমে পরিমল আর তার স্ত্রী সুজাতা দাঁড়িয়ে আছে। পরিমলের হাতে একটা মাঝারি সাইজের দামি সুটকেস। তাকে দেখেই সুটকেসটা নামিয়ে রেখে প্রায় দৌড়ে এসে দুহাতে জড়িয়ে ধরল। কেমন আছিস রে শালা, কেমন আছিস বল? সেই কলেজ লাইফ থেকেই পরিমলটা দারুণ হুল্লোড়বাজ আর আমোদে। তার মধ্যে কোনো রকম প্যাঁচ বা নোংরামি নেই। ওর স্বভাব অনেকটা দমকা বাতাসের মতো। ও এলেই মনে হয় ঘরের সব বন্ধ দরজা জানলা বোধহয় খুলে গেল। পরিমলকে দেখে মনটা খুশি হয়ে গেল সুশোভনের। বলল, এই চলে যাচ্ছে রে, তোরা কেমন আছিস বল? আমরা কখনো খারাপ থাকি না, অলওয়েজ ইন এ জলি গুড মুড। আমাদের মতো স্বামী স্ত্রী হোল ওয়ার্ল্ডে খুব বেশি খুঁজে পাবি না সালা। বলে ঘাড় ফিরিয়ে চোখের কোণ দিয়ে স্ত্রীকে দেখে নিল পরিমল। না কি বলো? সুজাতা হাসল। অর্থাৎ স্বামীর কথায় তার পরিপূর্ণ সায় রয়েছে। বোঝাই যায় পরিমল এবং সুজাতার দাম্পত্য জীবনে খুবই সুখী। পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং বলতে যা বোঝায় তা তাদের রয়েছে। হঠাৎ নিজের আর মনিকার কথা মনে পড়তে অদ্ভুত বিষাদে বুকের ভেতরটা ভরে যেতে লাগলো সুশোভনের। বন্ধুকে ছেড়ে দিয়ে একটা সোফায় বসতে বসতে পরিমল বলল, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কি যে ভালো লাগছে রে ভাই। সুশোভন দাঁড়িয়েই ছিল, একটু ভেবে বলল, হ্যাঁ, তা প্রায় বছর 5 পর বল। এখন যেন তুই মিডল ইস্টে কোথায় পোস্টেড? কুয়েতে। আমাদের কোম্পানি ওখানে একটা বিরাট এয়ারপোর্ট তৈরি করছে। সুশোভন জানত যাদবপুর থেকে ডিগ্রি নিয়ে বেরোবার পর পরিমল বছর 2-3 কলকাতার একটা ফার্মে কাজ করেছে। তারপর চলে যায় বম্বের অন্য একটা কোম্পানিতে। সেই কোম্পানি মিডল ইস্ট আর আফ্রিকার নানা দেশে বিরাট বিরাট প্রজেক্ট করছে। কবছর ধরে পরিমল এইসব প্রজেক্টের কাজে কখনো আবুধাবি, কখনো বাগদাদ, কখনো ত্রিপোলিতে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। বাইরে দিনরাত তার এত ব্যস্ততা যে দেশে ফেরার সময়ই পায় না। আগে তবু 1.5 বছর অন্তর অন্তর আসতে পারত। কবছর আগে একবার সুজাতাকে বিয়ে করতে এসেছিল। এবার তো এলো পুরোপুরি 5 বছর বাদে। পরিমল বলল, এবার 1 মাসের ছুটি নিয়ে এসেছি ভাই। লাস্ট উইকে বোম্বে পৌঁছেছি। হেড অফিসে 2টি জরুরি কনফারেন্স ছিল, সেসব সেরে পরশু মর্নিং ফ্লাইট এসেছি কলকাতায়। তোকে সারপ্রাইজ দেবো বলে ফোন টোন না করেই চলে এলাম। কতকাল একসঙ্গে থাকি না বলতো। এবার তোর এখানে 3-4 দিন থেকে যাব কিন্তু। সুটকেসটা দেখিয়ে বলল, এই দেখ, একেবারে জামা কাপড় নিয়ে রেডি হয়ে এসেছি। সুশোভন চমকে উঠল। পরিমল তার সবচেয়ে প্রিয় বন্ধু। সেই স্কুল কলেজে পড়ার সময় থেকে যতদিন পরিমল কলকাতায় ছিল
রোজ দুজনের একবার করে দেখা না হলে চলতো না। কতদিন পরিমল তাদের বাড়ি এসে থেকে গেছে, সেও গিয়ে থাকতো পরিমলদের বাড়ি। কোনো দিন যে তাদের ছাড়াছাড়ি হবে এ যেন ভাবাই যেত না। পরিমল তার কাছে কতদিন থাকবে? সোনার সুতো দিয়ে বোনা যৌবনের সেই দিনগুলো নতুন করে কি তারা ফিরে পাবে? নিশ্চয়ই পাবে। এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে, ভাবল মনে মনে সুশোভন। কিন্তু কয়েক দিন নয়, কয়েকটা মিনিট থাকলেই তার আর মনিকার এখনকার সম্পর্কটা ওদের চোখে ধরা পড়ে যাবে। ভেতরে ভেতরে দারুণ গুটিয়ে গেল সুশোভন। ফ্যাকাশে একটু হেসে কোনো রকমে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। সুজাতা ওধারের একটা সোফার ওপরে বসে পড়েছিল। সে এবার বলে উঠল, আপনার মিসেস কোথায়? তার তো সারা শব্দও পাচ্ছি না। বাড়িতে নেই বুঝি? সুজাতার দিকে তাকালো সুশোভন। গোলগাল আদুরে চেহারা, চোখে মুখে হাসির আভা মাখানো। সে যে সুখী তৃপ্ত সেটা যেন তার সর্বাঙ্গে হালকা লাবণ্যের মতো মাখানো রয়েছে। সুজাতাকে আগে খুব বেশি দেখেনি সুশোভন। পরিমলের বিয়েটা প্রেম ফ্রেম করে বিয়ে নয়, পুরনো স্টাইলে বাড়ি থেকে মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। মেয়ে দেখার সময় একবার সুজাতাকে দেখেছিল সুশোভন, তারপর বিয়ে এবং বৌভাতের দিন, পরে খুব সম্ভব বার দুয়েক। সুজাতার সঙ্গে মেলামেশার সুযোগ তেমন পায়নি সে। যাই হোক, হৃৎপিণ্ড পলকের জন্য থমকে গেল সুশোভনের। কাঁপা দুর্বল গলায় সে বলল, বাড়িতেই আছে, বাড়িতেই আছে। ওধারের সোফা থেকে প্রায় চেঁচিয়ে উঠেই পরিমল বলল, তুই আশ্চর্য ছেলে তো, বউকে কোথায় গায়েব করে রেখেছিস? ডাক ডাক ডাক, এক্ষুনি ডাক। অগত্যা প্রায় মাসখানেক, না মাস দেড়েক বাদে মনিকার বেডরুমের দরজায় এসে দাঁড়ালো সুশোভন। দূর মনস্কের মতো এখনো আকাশের দিকে তাকিয়ে আছে মনিকা। পরিমলরা যে এসেছে সে কি টের পায়নি? কয়েক মুহূর্ত দ্বিধান্বিতের মতো তাকিয়ে থাকে সুশোভন, তারপর আস্তে করে ডাকে, মনিকা। চমকে মুখ ফেরায় মনিকা, রীতিমতো অবাকই হয়ে যায়। কতদিন পর সুশোভন তাকে ডাকল মনে করতে পারল না। জিজ্ঞাসু চোখে সে তাকিয়ে থাকে। সুশোভন এবার বলে, পরিমলকে তো তুমি চেনো, তাই না? মনিকা মাথা নাড়ল, চেনে। যদিও তার বিয়ের পর দু একবার মাত্র পরিমলকে দেখেছে। অবশ্য সে যে সুশোভনের প্রাণের বন্ধু এ খবর তার অজানা নয়। সুশোভন বলল, পরিমল ওর স্ত্রীকে নিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। ওরা কদিন আমাদের এখানে থাকবে বুঝলে। মনিকার চোখে মুখে চাঞ্চল্য ফুটে উঠল, কিন্তু এবারও সে কিছু বলল না। সুশোভন গলার ভেতরে একটু শব্দ করল, তারপর ইতস্তত করে বলল, আমার একটা অনুরোধ রাখবে মনিকা? মনিকা আবছা গলায় বলল, কি? আমাদের মধ্যে যাই হয়ে থাক না কেন, পরিমলরা যেন বুঝতে না পারে। ওরা যে কদিন থাকে একটু অ্যাডজাস্ট করে নিও। বলতে বলতে থেমে যায় সুশোভন। তার দু চোখে অনুনয়ের ভঙ্গি ফুটে ওঠে। অর্থাৎ বাইরের লোকজনের সামনে পরস্পরের তিক্ত সম্পর্কটা যাতে বিস্ফোরণের মতো ফেটে না পড়ে, সেই জন্যই সুশোভনের এই কাকুতি মিনতি। মনিকা এক পলক ভেবে নিল, আর কদিন বাদেই দাদা এলে সে তো এলাহাবাদ চলে যাচ্ছে। তার আগে দু চারটে দিন সুখী দম্পতির রোলে অভিনয় না হয় করলই। যে সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে যাচ্ছে, যার আর জোড়া লাগার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, খুশি মুখিয়ে পরিতৃপ্ত ভঙ্গিতে কয়েকটা দিনের জন্য তার জেদ টেনে চলতে হবে। এখনো আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়নি, তাই আইনের চোখে এখনো তারা স্বামী স্ত্রী। এ সবই ঠিক, তবু মনে মনে তারা বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত হয়েই আছে। এই সময় আদর্শ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করাটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা বই কি। মনিকা বলল, ঠিক আছে, তোমার যাতে সম্মান নষ্ট না হয়, যাতে কোনো রকম অস্বস্তিতে তুমি না পড়ো, সেটা আমি দেখব। মারাত্মক একটা টেনশন কেটে যায় সুশোভনের। দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে একটু হাসে সে, বলে,
পরিমলরা ড্রয়িং রুমে বসে আছে, তোমার কথা জিজ্ঞেস করছিল বলে গভীর আগ্রহে মনিকার দিকে তাকালো। সুশোভনের ইচ্ছেটা বুঝতে অসুবিধে হয় না মনিকার। খাট থেকে নামতে নামতে সে বলে, চলো আমি যাচ্ছি। একটু পরে সুশোভনের সঙ্গে ড্রয়িং রুমে এসে স্নিগ্ধ হেসে মনিকা পরিমলকে বলে, কতদিন পর আপনাদের সঙ্গে দেখা, কি ভালো যে লাগছে। আমাদের এখানে কিন্তু কয়েকদিন থেকে যেতে হবে। পরিমলরা যে এখানে থাকতে এসেছে সে খবর সুশোভনের কাছে কিছুক্ষণ আগেই পেয়েছে মনিকা। তবু কথাটা যে বলল সেটা নিতান্তই আন্তরিকতা বোঝাবার জন্য। পরিমল বলল, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমরা তো সেই রকম প্ল্যান করেই এসেছি, কটা দিন হই হই করে কাটিয়ে দেওয়া যাবে, কি বল সুশোভন? মনিকা হেসে ফেলল, বলল, বেশ তো, আপনারা দুই বন্ধু গল্প করুন, আমি একটু ওনার সঙ্গে আলাপ করি। আপনাদের বিয়ের সময় সেই একবার মোটে দেখেছিলাম, তারপর যে দুবার কলকাতা এসেছিলেন তখন আমি এলাহাবাদে বাপের বাড়িতে। বলতে বলতে সুজাতার পাশে গিয়ে বসল মনিকা। বলল, প্রথমেই বলে রাখছি, আমি কিন্তু আপনি টাপনি বলতে পারবো না। সুজাতা হাসল। মনিকা ফের বলল, তুমি করে বললে রাগ করবে না তো? আরে না না, তুমি করেই তো বলবে। মনিকা যে এত দ্রুত আপন করে নেবে সুজাতা ভাবতে পারেনি। তাকে খুবই খুশি দেখালো। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে চোখের কোণ দিয়ে মনিকাকে লক্ষ্য করতে লাগলো সুশোভন। হেসে হেসে সুজাতার সঙ্গে গল্প করছে মনিকা। খুবই ইন্ট্রোভার্ট ধরনের মেয়ে সে। কোনোদিনও তাকে এত উচ্ছ্বসিত হতে দেখেনি সুশোভন। যেভাবে অন্তরঙ্গ ভঙ্গিতে সুজাতার সঙ্গে সে কথা বলছে তাতে মনে হয় সুজাতা যেন তার কতকালে চেনা। মনিকার সঙ্গে তার সম্পর্কটা যে একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এই মুহূর্তে তাকে দেখলে কে তা বুঝবে? কথাবার্তার ফাঁকে ফাঁকে সতীশকে দিয়ে প্রচুর কেক, প্যাস্ট্রি, সন্দেশ আর চা নিয়ে নিজের হাতে সাজিয়ে সবার সামনে ধরে দিল মনিকা। তারপর বাজার থেকে কি কি আনতে হবে তার একটা লিস্ট করে তাকে পাঠিয়ে দিল। প্রায় 1.5 মাস বাদে এভাবে তাকে বাজারে পাঠালো মনিকা। এই কয় সপ্তাহ সতীশ নিজের থেকেই যা করেছে, কিনে এনেছে, রেঁধেছে। কিভাবে হচ্ছে, কি সব হচ্ছে সে সম্পর্কে একটা কথাও বলেনি মনিকা। এমনকি রান্নাঘরে একটা উঁকিও পর্যন্ত দেয়নি। গভীর উদাসীনতায় সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ নিজের ঘরে বসে থেকেছে। সতীশ সুশোভনের মতোই অবাক হয়ে গেছে। এদিকে আচমকা কিছু মনে পড়ে যেতে পরিমল স্ত্রীর দিকে ফিরে বলল, এই ওদের জন্য যে কি সব এনেছো সেগুলো বার করে দাও। আরে তাই তো। ব্যস্তভাবে নিজেদের সুটকেসটা খুলে সুশোভনের জন্য দামি প্যান্টের পিস, টাইপিন, টেপ রেকর্ডার এবং মনিকার জন্য ফরেন কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি কত রকমের জিনিস যে বার করে দিল সুজাতা। সুশোভন বলল, এত সব কি এনেছিস? তোদের কি মাথা টাথা খারাপ নাকি? সুজাতা এবং পরিমল একসঙ্গে জানালো, এমন কিছুই তারা আনেনি, খুব সামান্য জিনিস। হাত পেতে পেতে জিনিসগুলো নিতে নিতে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিল মনিকা। এসব তাকে নিতে হচ্ছে সুশোভনের স্ত্রী হিসাবে, যার সঙ্গে কিছুদিনের মধ্যেই তার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হয়ে যাবে। এই উপহারগুলিতে তার এতটুকুও অধিকার নেই। এক ধরনের ক্লেশ ও অস্বস্তি মনিকাকে খুবই কষ্ট দিতে থাকে। মনে মনে সে স্থির করে ফেলে, এলাহাবাদ যাবার সময় এর একটি জিনিসও সে নিয়ে যাবে না, সব এখানে রেখে যাবে। মনিকা নিজের মনোভাবটা মুখে চোখে ফুটে উঠতে দেয় না যদিও, শুধু বলে, এর কোনো মানে হয়? ওদের কথাবার্তার মধ্যেই একসময় বাজার করে ফিরে আসে সতীশ। কি কি রান্না হবে তাও ভালো করে বুঝিয়ে দেয় মনিকা। শুধু তাই নয়, মাঝে মাঝে গল্পের ফাঁকে ফাঁকে উঠে গিয়ে রান্না দেখিয়ে আসে, কখনো বা চা করে আনে। অতিথিদের যে এত যত্ন করতে পারে, যে এমন নিপুণ সুগৃহিণী, কদিন পরেই তার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, ভাবতেই বুকের ভেতরে অদৃশ্য কোনো শিরা ছিঁড়ে যায় সুশোভনের। দুপুরে খাওয়া দাওয়ার সময় অবশ্য একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়।
টেবিলের একদিকে পাশাপাশি বসেছে পরিমল এবং সুজাতা। তাদের মুখোমুখি মনিকা আর সুশোভন। মনিকা অবশ্য একসঙ্গে বসতে চায়নি, সবাইকে খাইয়ে পরে খাবে বলে ভেবে রেখেছিল, কিন্তু সুজাতা রাজি হয়নি। একরকম জোর জার করে তাকেও সঙ্গে বসিয়ে দিয়েছে। মনিকার ইঙ্গিতে এবং নির্দেশে সতীশ সবার প্লেটে প্লেটে খাবার দিয়ে যাচ্ছিল। একটা বড় মাছের মাথা সে যখন পরিমলের প্লেটে দিল, তক্ষুনি পরিমল সেটা সুজাতার পাতে তুলে দিল। লজ্জায় এবং সুখে মুখটা আরক্ত দেখাচ্ছিল সুজাতার। ওদিকে সতীশ আরেকটা মাছের মুড়ো সুশোভনের পাতে দিয়েছে। দ্রুত সুশোভন এবং মনিকা পরস্পরের দিকে একবার তাকালো। আগে হলে মুড়োটা কিছুতেই নিত না সুশোভন। মাছের মুড়ো মনিকার খুব পছন্দ, কিন্তু এখন তাদের যে সম্পর্ক, তাতে হুট করে মুড়োটা তুলে দেওয়া যায় না মনিকার পাতে। ভেতরে ভেতরে ভয়ানক অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো সুশোভন। এদিকে আচমকা চেঁচিয়ে উঠল পরিমল। কি রে শালা, তুই তো টেরিফিক শেলফিশ দেখছি। সুশোভন চমকে উঠল। কেন, আমি কি করলাম? নিজে এত বড় মাছের মুড়োটা সাবার করে দেবার তাল করছিস, আর তোর বউ মুখ চুন করে বসে আছে। বউকে কি করে ভালোবাসতে হয় একবার আমার এক্সাম্পল দেখেও শিখলি না? মুড়োটা মনিকার পাতে তুলে দেখ খুনি। সুশোভন অস্পষ্ট গলায় কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু বোঝা গেল না। মনিকাই তাড়াতাড়ি বলে উঠল, মাছের মুড়ো টুড়ো আমার ভালো লাগে না, ভীষণ ভীষণ কাঁটা। এরপর যান্ত্রিক নিয়মে খেতে লাগলো মনিকা আর সুশোভন। পরিমল অবশ্য প্রচুর কথা বলছিল, আর বলছিল বিদেশে বাসের সময়কার মজার মজার সব গল্প। একটু আধটু হাসছিল সুশোভন, মাঝে মধ্যে হাঁ হুঁ করে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর সুশোভন বলল, সতীশকে বিছানা করে দিতে বলি, তোরা একটু রেস্ট নে। পরিমল জোরে জোরে মাথা ঝাঁকালো, বলল, দিবা নিদ্রা দেবার জন্য কুয়েত থেকে তোর এখানে এসেছি নাকি? কদিন এখন শুধু আড্ডা, বাংলা সিনেমা, তাস, বাংলা থিয়েটার এটসেট্রা এটসেট্রা, আর কিচ্ছু নয়। 2 মিনিটের ভেতর কয়েকদিনের প্রোগ্রামও একটা ছকে ফেলল পরিমল। আজ এই দুপুরবেলায় বসবে তাসের আসর, বিকেলে চাটা খেয়ে একটা বাংলা নাটক কি সিনেমা, রাত্রে ফিরে এসে আবার আড্ডা, তারপর ডিনার, অবশেষে ঘুম। কাল সকাল থেকে আড্ডা, নাটক ইত্যাদি ব্যাপারগুলোর সঙ্গে ছেলেবেলার বন্ধুদের বাড়িতেও হানা দেবে তারা। কটা দিন কলকাতাকে জমিয়ে মাতিয়ে পরিমলরা আবার কুয়েতে ফিরে যাবে। ঠিক হয় কাল থেকে দিন 4 সুশোভন ছুটি নেবে। কাজেই ড্রয়িং রুমে আবার সবাই চলে আসে। হালকা মেজাজে নতুন করে গল্প টল্পর ফাঁকে একসময় সুশোভনকে ডেকে দক্ষিণ দিকের ব্যালকনিতে নিয়ে যায় মনিকা। বেশ অবাক কি হয়েছিল সুশোভন। জিজ্ঞেস করে, কি কিছু বলবে? হ্যাঁ, তোমার বন্ধুরা আমাদের জন্য এত জিনিস আনলো, ওদেরও তো আমাদের কিছু প্রেজেন্টেশন দেওয়া দরকার, নইলে খারাপ দেখায় না। এই ব্যাপারটা আগে মাথায় আসেনি, অথচ আসা উচিত ছিল সুশোভনের। সংসারের সব দিকেই মনিকার চোখ কান খোলা। বরাবরই সুশোভন লক্ষ্য করেছে তার কর্তব্যবোধের তুলনা হয় না। মনিকা সম্বন্ধে রীতিমতো কৃতজ্ঞতাই বোধ করল সে। খুব আন্তরিকভাবে বলল, হ্যাঁ হ্যাঁ, দেওয়া তো নিশ্চয়ই দরকার, কিন্তু ওদের জন্য আমি কি কিনব? তুমি তোমার পছন্দ মতো কিছু নিয়ে এসো না। না না, তুমি যাও, তুমি নিয়ে এসো। ও না, দোকানের ভিড়ভাড়টায় আমার যেতে ইচ্ছে করে না, সাফোকেটিং ফিল হয়। তুমি একসময় চলে যাও না একটু। ওরা যেরকম প্রোগ্রাম করছে তাতে পরে যাবার সময় পাওয়া যাবে তো বলে মনে হয় না, গেলে এখনই যেতে হয়। বেশ তো, গাড়িটা নিয়ে চলে যাও না। সুশোভন বলা সত্ত্বেও মনিকা কিন্তু গেল না, দাঁড়িয়েই রইল। সুশোভন জিজ্ঞাসা করল, আর কিছু বলবে? মানে যাচ্ছ তো তাহলে? মুখ নামিয়ে দ্বিধান্বিতের মতো মনিকা বলে, মানে মানে হঠাৎ সুশোভনের মনে পড়ে ডিভোর্স সম্পর্কে মোটামুটি একটা সিদ্ধান্ত নেবার পর থেকেই আলমারির চাবি নিজের কাছে আর রাখে না মনিকা। সতীশকে দিয়ে
সুশোভনের কাছে আগেই পাঠিয়ে দিয়েছে। দ্রুত নিজের বেডরুমে গিয়ে বালিশের তলা থেকে চাবির গোছাটা এনে মনিকাকে দিতে দিতে সুশোভন বলে, আলমারি থেকে তুমি টাকা বের করে নাও। কুণ্ঠিত মুখে মনিকা বলে, কিন্তু মানে। বিষণ্ণ হাসে সুশোভন। স্বামী স্ত্রীর নকল রোলে যখন অভিনয় করতে রাজি হয়েছ মনিকা, তখন সামান্য খুঁততার রাখছ কেন? ফিউচারে আমাদের যাই ঘটুক না কেন, আমি কি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করতে পারবো? তার কণ্ঠস্বর অদ্ভুত একটা কষ্টে বুঝে আসে যেন। মনিকা আর উত্তর দেয় না। চাবি নিয়ে সোজা সুশোভনের ঘরে গিয়ে আলমারি খোলে। কতকাল বাদে সেই ঘরে ঢুকল। একটু পর টাকা নিয়ে একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল মনিকা। যাবার আগে পরিমলদের বলল, একটা দরকারি কাজে সে বেরোচ্ছে, ঘণ্টাখানেকের ভিতরেই ফিরে আসবে। ইচ্ছে হলে পরিমলরা যেন একটু ঘুমিয়ে নেয়। পরিমল জানালো, দুপুরে ঘুমোবার অভ্যাস তার বা সুজাতার কারোরই নেই। মনিকা যতক্ষণ না ফিরছে তারা সুশোভনের সঙ্গে গল্প করে কাটিয়ে দেবে। সে ফিরে এলে 4 জনে বসিয়ে জমিয়ে তাসের আসর বসানো যাবে। 1 ঘন্টা না, প্রায় ঘণ্টা 2 বাদে সুজাতার জন্য দামি মাইশোর সিল্কের শাড়ি, নামকরা গায়কদের লং প্লেইং রেকর্ড, কিছু ইন্ডিয়ান পারফিউম আর পরিমলের জন্য দামি প্যান্ট ও শার্টের পিস ইত্যাদি নিয়ে ফিরে এলো মনিকা। পরিমল প্রায় চেঁচামেচিই জুড়ে দিল, এই জন্যই বেরোনো হয়েছিল না? কোনো মানে হয় বলো তো? সুজাতা মজা করে বলল, ওই যে আমরা একটু দিয়েছি, সঙ্গে সঙ্গে তার রিটার্ন দেওয়া হলো না। মনিকা বলল, রিটার্ন আবার কি? সামান্য উপহার। এগুলো দেখলে আমাদের কথা মনে পড়বে। এগুলো না দিলেও মনে পড়তো। উফ। জানি, তবুও। এরপর আর এ নিয়ে কথা হয় না। পরিমল বলে, এবার তাহলে তাস নিয়ে বসা যাক। মনিকা বলে, আমার আপত্তি নেই, পুরুষ ভার্সেস মহিলা খেলা হোক। সুজাতা আর আমি একদিকে, আপনার ফ্রেন্ড আর আপনি আর একদিকে, চলবে? ও নো 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 নো, একদমই নয়, ওটা হবে না। এই ইভস ভার্সাস আদমস, একেবারে আমি এইসব কারবারে নেই। সুজাতা আমার লাইফ পার্টনার, সুখে দুঃখে ভালোয় মন্দয়, চেস বেঙ্গলিতে কি যেন বলে, শ্মশানে রাজদারে সবসময় ওই আমার পার্টনার। এই তাস খেলাতেও ওকে আমি আর কারো পার্টনার হতে দেব না। বলে রগরের ভঙ্গিতে চোখ টিপল। পরিমল এবং সুজাতার মধ্যে সম্পর্কটা যে কতটা গভীর নতুন করে আর একবার টের পাওয়া গেল। সুশোভন একধারে এতক্ষণ চুপচাপ সিগারেট হাতে বসেছিল। কোনো এক যান্ত্রিক নিয়মেই যেন তার চোখ চলে যায় মনিকার দিকে। মনিকাও তার দিকে পলক্ষীন তাকিয়ে আছে। চোখাচোখি হতেই দ্রুত মুখ ফিরিয়ে নেয় মনিকা। সুশোভন টের পায় বুকের অতল থেকে ঢেউয়ের মতো কিছু একটা যেন উঠে আসছে। একসময় খেলা শুরু হয়। পরিমলের ইচ্ছে মতোই সুজাতা তার পার্টনার হয়েছে। অগত্যা সুশোভনের পার্টনার হয়েছে মনিকা। সুজাতা ভুল তাস ফেললেই হইচই করে একটা কাণ্ড বাঁধিয়ে দিচ্ছে পরিমল। বলছে, তুমিই আমাকে ডোবাবে। মনিকা খুব ভালো তাস খেলতে জানে না। সে তার বাজে তাস ফেলে যাচ্ছে। আগেকার সম্পর্ক থাকলে পরিমলের মতো সুশোভনও চেঁচামেচি করত। কিন্তু হার জিতের ব্যাপারে এখন আর তার মনে কোনো রকম ভাবনা নেই। প্রতিদানেই তারা পরিমলদের কাছে হেরে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে? জয় পরাজয় দুইই তার কাছে এখন সমান। নিঃশব্দে অন্যমনস্কের মতো সে খেলে যেতে লাগল। প্রতিদানে জিতে জিতে দারুণ মেজাজে আছে পরিমল। সে বলল, কিরে, তোর বউ তোকে ফিনিশ করে দিলে রে। চমকে মনিকার দিকে তাকায় সুশোভন। চমকানোর ভাবটা তার একার নয়, মনিকারও। দ্রুত মনিকা তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। এক পলক কিছু ভাবল সুশোভন, তারপর বলল, আরে বাবা, খেলাটা খেলাই, এটা তো আর লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার নয়। তাসের খেলায় তোরা না হয় জিতলি, এই তুচ্ছ জিনিস নিয়ে বউকে বকাবকি করতে যাওয়াটা মিনিংলেস, তাই না? বলে চিন্তা টিন্তা না করেই হাতের তাসগুলো থেকে একটা বেছে টেবিলের ওপর ফেলল। একটানা ঘণ্টা 2 খেলা চলল। তারপর সন্ধ্যের আগে পরিমল বলল, অনেকক্ষণ তাস খেলা হলো, এবার চল একটু বাইরে ঘুরে আসা যাক। সুশোভন বলল, ফাইন, ঘন্টার পর ঘন্টা বসে থেকে
আমারও যেন কোমরটা ধরে গেছে। 10 মিনিটের ভেতর 4 জন টপ ফ্লোর থেকে নিচে নেমে সুশোভনের গাড়ি করে বেরিয়ে পড়ল। ময়দানের চারপাশে চক্কর দিতে দিতে হঠাৎ পরিমল বলল, অনেকদিন বাংলা নাটক দেখিনি রে। কলকাতা এখন ভালো ড্রামা কি চলছে? সুশোভন বলল, ঠিক বলতে পারবো না, আমরাও অনেকদিন নাটক টাটক দেখিনি রে। একাডেমিতে গ্রুপ থিয়েটারগুলো রোজই নাটক করে, ওদের ড্রামায় একটা ফ্রেশ ব্যাপার থাকে শুনেছি, দেখবি নাকি? পরিমল বেশ উৎসাহিত হয়ে উঠল। হ্যাঁ চল না, দেখাই যাক। একটা নাটক দেখে ফ্ল্যাটে ফিরতে ফিরতে 9:30 বেজে গেল। রাত্রিরে খাওয়ার পরেও কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিতে দিতে পরিমলের হাই উঠতে লাগলো। সে বলল, ঘুম পাচ্ছে রে, এবার শুতে হবে। আমি আবার রাতটা বেশি জাগতে পারি না। শোয়ার কথায় চমকে উঠল সুশোভন, কেননা তার এই ফ্ল্যাটে মোটে 2টো বেডরুম। পরিমলদের যদি একটা ঘর ছেড়ে দেওয়া হয়, অন্য ঘরটায় তাকে আর মনিকাকে যে থাকতে হবে। অনেকদিন মনিকা আর সে এক ঘরে রাত কাটায় না। একটু ভেবে সুশোভন বলল, এক্ষুনি শোবার ব্যবস্থা করে দিচ্ছি। এক কাজ করা যাক। কি? তুই আর আমি এক ঘরে শোবো, আমাদের বউরা অন্য ঘরে। সেই কলেজ লাইফে তুই আর আমি কতদিন এক বিছানায় রাত কাটিয়েছি, এতদিন পর যখন আর একটা চান্স পাওয়া গেছে। সুশোভনের কথা শেষ না হতে হতেই প্রগল বেগে 2 হাত এবং মাথা নাড়তে নাড়তে পরিমল বলল, নো 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 নো, নেভার। কলেজ লাইফে যা হয়েছে হয়েছে, এখন আমাদের ম্যারিড লাইফ। বউকে ছাড়া আমি ভাই ঘুমোতে পারবো না। পরক্ষণে গলার স্বরটা ঝপ করে অনেকখানি নামিয়ে বলল, তুই কি রে, বউকে ফেলে আমার মতো একটা দুম্ব পুরুষের সাথে শুতে চাইছিস? তোদের মধ্যে কোনো রকম গোলমাল টোলমাল হয়েছে নাকি বলতো? বলে রগরের ভঙ্গিতে হাসতে লাগলো। নেহাত মজা করার জন্যই কথাটা বলেছে পরিমল, কিন্তু সুশোভন এবং মনিকার শিরদাঁড়ার ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো যেন কিছু খেলে গেল। তাদের সম্পর্কটা কি বাইরের একজন মানুষের চোখেও ধরা পড়ে গেছে? দ্রুত পরস্পরের দিকে একবার তাকিয়ে নিল তারা। তারপর সুশোভনী আবহাওয়াটাকে সহজ করে নেবার জন্য হেসে বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই তোর বউয়ের কাছেই শুবি। ম্যারেড লাইফের হ্যাবিট তোকে নষ্ট করতে হবে না। সতীশকে দিয়ে একটা ঘরে পরিমল এবং সুজাতার বিছানা করে দেওয়া হলো এবং নিতান্ত নিরুপায় হয়ে অন্য ঘরটায় গিয়ে ঢুকল সুশোভন আর মনিকা। দরজায় তারা খিল দেয়নি। পাল্লা দুটো ভেজিয়ে কিছুক্ষণ চুপচাপ মুখোমুখি দাঁড়িয়ে রইল দুজনে। তারপর মনিকা আস্তে আস্তে ডান দিকের জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। জানলার ফ্রেমের ভিতর দিয়ে যে আকাশ দেখা যায়, সেখানে হাজার হাজার তারা জরির ফুলের মতো আটকে রয়েছে যেন। রূপোর থালার মতো গোল চাঁদ উঠেছে। অপার্থিব জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে কলকাতা। শহর এখনো ঘুমোয়নি। নিচে অবিরত গাড়ি চলার শব্দ। অবশ্য হাইরাইজ বিল্ডিংয়ের এই টপ ফ্লোরে বাতাসে ছাঁকনির ভেতর দিয়ে সেই আওয়াজও ক্ষীণ হয়ে উঠে আসছে। সুশোভন খুবই অস্বস্তি বোধ করছিল। দ্বিধান্বিতের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে করে বলল, পরিমলটা ভীষণ ঝামেলায় ফেলে দিল বলো। মুখ ফিরে এদিকে তাকালো মনিকা। সুশোভন কি বলতে চায় সে বুঝেছে। ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। সুশোভন আবার বলল, আমি বরং এক কাজ করি। আবার চোখ তুলে তাকালো মনিকা, তবে কিছু বলল না। সুশোভন বলল, আমি বাইরের ড্রয়িং রুমে গিয়ে শুই, তুমি এখানেই থাকো। আধফোটা গলায় মনিকা বলল এবার, কিন্তু কি? ড্রয়িং রুমে তো সতীশ শোয়, ওখানে। ইঙ্গিতটা বুঝতে অসুবিধে হয় না। কাজের লোকের গা ঘেঁষাঘেঁষি করে বাড়ির কর্তা গিয়ে শোবে? দৃশ্যটা একেবারেই মনোরম নয়। তাছাড়া সতীশই বা কি ভাববে? সুশোভন বলল, তাহলে? ঘরের চারপাশে একবার দেখে নেয় মনিকা। তারপর বলে, তুমি তুমি শুয়ে পড়ো, আমি ওই জানলার ধারের সোফাটায় বসে থাকি। একটাই তো রাত। আজকে রাতটা না হয় না ঘুমিয়ে কাটাবে, কিন্তু পরিমলরা যে কয়েকটা দিন থাকছে, বাকি রাতগুলো কি হবে? মনিকা কিছু বলতে যাচ্ছিল,
তার আগেই হঠাৎ পাশের ঘর থেকে টুকরো টুকরো হাসি, জড়ানো গাঢ় গলার আবছা আবছা কথা, চুমুর শব্দ, খুনসুটির আওয়াজ ভেসে আসতে থাকল। চমকে মনিকা সুশোভনের দিকে একবার তাকালো, পরক্ষণেই মুখ অবশ্য নামিয়ে নিল। আর সুশোভনের সমস্ত অস্তিত্বের ভেতর দিয়ে তীব্র স্রোতের মতো অনেকক্ষণ একটানা কি যেন বয়ে যেতে থাকল। নিজের অজান্তেই কখন যে সে মনিকার কাছে চলে এসেছে জানে না। কোনো এক অভ্রান্ত নিয়মে তার হাত মনিকার কাঁধে উঠে আসে। সঙ্গে সঙ্গে কি এক অলৌকিক বৈদ্যুতিক ক্রিয়া ঘটে যায়। হঠাৎ সুশোভন টের পায় মনিকার মুখ তার বুকের ওপর আটকে আছে এবং মনিকার শরীরটাও ক্রমশ তার শরীরের ভেতরে মিশে যাচ্ছে। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারা। তারপর কাঁপা কাঁপা গভীর গলায় সুশোভন বলে, তোমার দাদা অমল এলে বলবো তুমি এলাহাবাদ যাবে না। আর একবার আমরা চেষ্টা করে দেখি না, কি বলো? মনিকা উত্তর দেয় না। অনবরত তার মুখটা সুশোভনের বুকে ঘষতে থাকে। একটু পর সুশোভন বুঝতে পারে তার বুক চোখের জলে ভেসে যাচ্ছে। মনিকার কান্না তার মধ্যেও বুঝিবা ছড়িয়ে পড়ে। ভাঙা ভাঙা গলায় সে বলে ওঠে, কেঁদো না, কেঁদো না মনিকা, আর কেঁদো না। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রফুল্ল রায় রচিত আর একবার। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।